বেশ কিছুদিন পর আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত। নিশ্চয়ই ভালো রয়েছো, আশা করি সবাই ভালো থাকো। শেষ ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম বর্জ্য ব্যবস্থাপনার যে বিভিন্ন প্রকার বর্জ্যগুলো রয়েছে সেইগুলি সম্পর্কে। আজকে ক্লাস করাবো সেই বর্জ্য ব্যবস্থাপনারই দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় ক্লাস। আজকের প্রথম অংশই হচ্ছে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব। এই প্রশ্নটি 3 মার্কের আসতে পারে পরীক্ষাতে। যে পৃথিবীতে মানুষ যেদিন থেকে জন্মগ্রহণ করেছে তখন থেকে শুরু করে নিয়ে বর্তমান পর্যন্ত যে সমস্ত কার্যকলাপ করেছে তার ফলে কিছু না কিছু বর্জ্য উৎপন্ন হয়েছে, কিন্তু তার হার শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায়ে কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই বিভিন্ন প্রকার যে বর্জ্যগুলো রয়েছে এইগুলো পরিবেশে কি প্রভাব ফেলে, এর প্রভাবটাই বা ক্ষতি বিশেষ করে ক্ষতিকারক প্রভাবটাই সর্বাধিক, আর সেই পার্টটাই নিয়ে আজকে আলোচনা। যে বর্জ্যগুলো পরিবেশে ছড়িয়ে থাকলে কি কি ধরনের সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলি সম্পর্কে। প্রথমে 1 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে, দেখো, রোগ সৃষ্টি। আমরা কতগুলি রোগের নাম শুনেছি, যেমন হেপাটাইটিস, তারপরে টিটেনাস, তারপরে টাইফয়েড, এই সমস্ত রোগগুলির নাম শুনেছি। এই সমস্ত রোগগুলি জলবাহিত রোগ, আর জল যদি দূষিত হয় বর্জ্যগুলি জলের সঙ্গে মিশে গিয়ে তাহলে এই সমস্ত অসুখগুলো কিন্তু হয়ে থাকে। তো এই পয়েন্টের ভিতরে ঠিক এই রকম করে উত্তরগুলো দিবে, যে বিভিন্ন প্রকার বর্জ্যগুলি জলে মিশে জল দূষণের ফলে জলবাহিত রোগ, হেপাটাইটিস, টিটেনাস, টাইফয়েড, এই সমস্ত রোগগুলি হয়ে থাকে। 2 নম্বর পয়েন্টে আসি, জল দূষণ। আমরা জল দূষণ একটা পার্ট পূর্ববর্তী শ্রেণীগুলোতে পড়েছি, যাকে ওয়াটার পলিউশন বলা হয় সংক্ষেপে। জলে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত বর্জ্য পদার্থগুলো মিশে জলের স্বাভাবিক গুণমান নষ্ট করে দেয়, সেই জল দূষিত হয়ে পড়ে। সেই দূষিত জলের অবস্থাকেই বলছে জলদূষণ। আর এই জল দূষণের ফলে বিভিন্ন প্রকার যে জীবগুলি রয়েছে জলজীব, সেই জলজীবগুলো মারা যায় এবং সেই জলটাও আবার পানির অযোগ্য হয়ে পড়ে। তোমরা গাঙ্গেয় ডলফিনের নাম শুনেছ। এই গাঙ্গেয় ডলফিন কিন্তু গঙ্গার জল দূষিত হওয়ার কারণে ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার পথে। আবার বাড়ির আশেপাশে যে সমস্ত পুকুরগুলো ছিল এইগুলিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, ডিফারেন্ট কোয়ালিটির, ডিফারেন্ট কাইন্ড। এখন কিন্তু সেই রকম মাছ খুঁজে পাওয়া যায় না। যেমন পুকুরগুলোতে দেখা যেত রুই, কাতলা, শোল, বোয়াল মাছ। এখনকার পুকুরগুলোতে ভাবাই যায় না, কেবলমাত্র কতগুলি কচুরিপানা আর কতগুলি সাপ আর ব্যাঙ ছাড়া আর কিছু নেই। কত খুব বেশি হলে মাগুর মাছ আর কই মাছ বাদে কোনো কিছু দেখা যায় না। এই জল দূষণের ব্যাপারে একটা কারণ কিন্তু আমরা অন্যান্য ক্লাসগুলোতে পড়েছি এবং হয়তো 10এও হতে পারে, যেটাকে বলা হয় ইউট্রফিকেশন। ইউট্রফিকেশন এই কথাটা আমরা পড়েছি। আবার বলছি, ইউট্রফিকেশন কি, যে বাড়িতে যে সমস্ত সাবান, শ্যাম্পু বা ফসফেট জাতীয় পদার্থগুলো ব্যবহার করি, এইগুলি ব্যবহারের কারণে পুকুরে বেশি পরিমাণে এইগুলির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে গেলে প্রচুর পরিমাণে শৈবাল জন্মে যায় পুকুরে। আর পুকুর ডোবাতে বিভিন্ন জলাশয় হতে পারে। আর শৈবালের পরিমাণ বৃদ্ধি পেলেই
ধীরে ধীরে জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। বেশি বেশি পরিমাণে অক্সিজেন খেয়ে নিলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। আর ওই অক্সিজেনের ঘাটতি দেখা দিলেই এক সময় ওই জলজ উদ্ভিদগুলো মারা যাবে। মারা গেলেই সেই জলের তলে থিতিয়ে পড়ে জলের গভীরতা কমিয়ে দিবে বা জলাশয়কে ভরাটকরণ করে দিবে। তো ইউট্রফিকেশন কথাটার বাংলা অর্থ হলো বর্জ্য পদার্থ দ্বারা জলাভূমি ভরাটকরণ। প্রাকৃতিক প্রক্রিয়ায়, অ্যাকচুয়ালি প্রাকৃতিক প্রক্রিয়ায় কথাটা বললে ভুল হবে, এটা মানুষের মানে যেহেতু পরোক্ষভাবে প্রভাব রয়েছে। ইউট্রফিকেশন মানে হচ্ছে জলাশয় ভরাটকরণ বা জলে শৈবালের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাওয়া। শৈবালের পরিমাণ বৃদ্ধি পেলে যে অক্সিজেনের পরিমাণ কমে যায় তাকে বলা হয় বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। বিওডির পুরো নাম বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। যে বায়োলজি বা জীবগুলো বেঁচে থাকার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার তার ততটা পরিমাণ থাকে না বা ঘাটতি দেখা দেয়। বা জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা যাকে বাংলাতে বলা হয়। তো জল দূষণের ফলে বিভিন্ন প্রকার অসুখগুলো হয়। আমরা নাম শুনেছি মিনামাতা, আউচ বা ইটাই, এই রোগগুলোর নাম শুনেছি। পারদ দূষণের ফলে মিনামাতা রোগ হয়েছিল, ক্যাডমিয়াম দূষণের ফলে আউচ বা ইটাই রোগগুলো হয়েছিল জাপানে। আমরা আর্সেনিকের দূষণটাও শুনেছি, জলে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেলে ব্ল্যাক ফুট রোগ বা ডিজিজ হয়ে থাকে। তারপরে 3 নম্বরে আসি বায়ু দূষণ, যাকে ইংরেজিতে বলা হয় এয়ার পলিউশন। মানুষের যে বিভিন্ন প্রকার কার্যাবলী, যেমন শিল্প কারখানা, গৃহস্থালী, বিভিন্ন ধরনের যানবাহন যে চলছে, এইগুলির ফলে প্রচুর পরিমাণে দূষিত গ্যাস বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, যার ফলে বায়ু স্বাভাবিক গুণমান নষ্ট করে দিচ্ছে। এটা কি বলছে বায়ু দূষণ। আর বায়ু দূষণের কারণেই কিন্তু আমাদের যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বিশেষ করে যে কার্বন মনোক্সাইড যে গ্যাসটি উৎপন্ন হয় অসম্পূর্ণ দহনের ফলে, জীবাশ্ম জ্বালানি, যা আমাদের শ্বাসকষ্টের শুরু করে দেয়। তারপরে আছে 4 নম্বরে মাটি দূষণ বা সয়েল পলিউশন। শিল্প, বিশেষ করে আমরা কতগুলি কাজকর্মের মাধ্যমে মাটি দূষণ করে থাকি। প্রথমেই বলি যে বাড়ির কাছ থেকেই দেখবে যে বাড়ির বিভিন্ন ধরনের বর্জ্যগুলো, সে হতে পারে জৈব ভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য, এই সমস্ত বর্জ্যগুলো মাটিতে বাড়ির আশেপাশে ফেলে কৃষি জমিগুলোকে নষ্ট করে দিতে পারি বা পার্শ্ববর্তী মাটিগুলোকে নষ্ট করে দিতে পারি। শিল্প কারখানার যে সমস্ত বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেইগুলো জমির ওপরে ফেলে দিলে দূষিত হয়ে থাকে। আবার যে শহরের বিভিন্ন ধরনের বর্জ্য, সেইগুলি কোনো মাটির উপরে ফেললে সেখানে সঙ্গে সঙ্গে দূষিত হয়ে পড়ে। আবার কৃষি জমিতে যদি বেশি পরিমাণে পেস্টিসাইডস আর ইনসেকটিসাইডসগুলো দিয়ে থাকি, যেমন বা কীটনাশক আর রাসায়নিক সারগুলো বা যে ফার্টিলাইজার যদি বেশি পরিমাণে দিয়ে থাকি, তাহলে কিন্তু মাটি দূষণ বা মাটির স্বাভাবিক গুণমানটা নষ্ট হয়ে যায়, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হলে ফসল উৎপাদনের পরিমাণ কমে যায়। 5 নম্বরে আছে জল নিকাশি সমস্যা। এই জল নিকাশি সমস্যাটা কিন্তু শহরাঞ্চলের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। গ্রামাঞ্চলে জল নিকাশির ব্যবস্থা কিন্তু নেই, জেনারেলি নেই। তোমরা যে কোনো শহরে গেলে দেখতে পাবে যে শহরের রাস্তার ধার দিয়ে ড্রেন রয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ড্রেনেজ সিস্টেম। এই ড্রেনের মাধ্যমেই প্রত্যেকটা পৌরসভার বা শহর এলাকায় যারা বাস করে তাদের বাড়ির সম্পূর্ণ জল এসে এই ড্রেনে পড়ে, আর এর মাধ্যমে জলটা নিষ্কাশন হয়ে বাইরে কোনো নদীতে বা জলাশয়ে গিয়ে মিশে। অনেক সময় কি হয়, এই বর্জ্য পদার্থের পরিমাণগুলো এই ড্রেনের মধ্যে বেশি পরিমাণে জমে গেলে অনেক সময় ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু বিকল হয়ে পড়ে, যে সমস্যা দেখা দেয় যে রাস্তায় কিন্তু
নর্দমা জল চলে আসে রাস্তায়, যার ফলে রোগ জীবাণু ছড়ার একটা সম্ভাবনা তৈরি হয়। বর্ষার সময় সেটা অহরহ হয়েই থাকে। যে কোনো শহরেই যাবে, ভারতের মতো শহরগুলিতে, ভারতের বিশেষ করে যদি মালদা যাও, বর্ষা হলেই 1 হাঁটু জল জমে যায় রাস্তার উপরে জল চলে আসে একদম পুরোপুরিভাবে নর্দমা থেকে, যেটার জল এই যে যার পাইপগুলো সরাসরি বিভিন্ন ধরনের টয়লেটের সঙ্গে যুক্ত থাকে। 6 নম্বরে আসি তাপীয় দূষণ। আমরা যে ইলেকট্রিক ব্যবহার করি, এটা আসে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, আমরা প্রত্যেকেই জানি যে প্রচুর পরিমাণে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়। আর এই তাপবিদ্যুৎ কেন্দ্রেই প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যা পার্শ্ববর্তী এলাকার টেম্পারেচার বাড়িয়ে দেয়, দিয়ে বায়ুর টেম্পারেচার বাড়িয়ে দিয়ে মানে বায়ুর স্বাভাবিক গুণমানটাকে নষ্ট করে। আরও একটা তাপীয় জলদূষণ হতে পারে তাপবিদ্যুৎ কেন্দ্রে। যেমন তাপবিদ্যুৎ মেশিনকে ঠান্ডা রাখার জন্য বা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাষ্প পরিণত করা হয়, জলটাকে এই বাষ্প পরিণত করলে হিট হয়ে যায়। এই জলটা আবার পরবর্তীতে কোনো নদীতে বা পুকুরে ফেলা হয়, কোনো জলাশয়ে ফেলা হয়। আর এই হিট জল বা টেম্পারেট ওয়াটার যেখানে যাবে সেখানকার উদ্ভিদ আর প্রাণীর উপরে কিন্তু বিরূপ প্রভাব ফেলবে, বা উদ্ভিদ প্রাণীগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। 7 নম্বরে আসি জীব বৈচিত্র্যের বিনাশ। যে এতগুলো উপরে 6টা পয়েন্ট পড়লে আমরা জানলাম, এইগুলো প্রত্যেকটাই হচ্ছে জীব বিনাশের কারণে জীব বৈচিত্র্য বা যে উদ্ভিদ প্রাণীগুলো ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, এই হারিয়ে যাওয়ার পিছনে কিন্তু কারণ। একটু আগে উদাহরণ দিলাম একটা, যে গাঙ্গেয় ডলফিন, তারপরে এই যে ইলিশ মাছ ধীরে ধীরে এই গঙ্গা নদী থেকে হারিয়ে যাচ্ছে। তার কারণটাই হচ্ছে গঙ্গা নদীতে দূষণের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে, যার কারণে ইলিশ মাছ আর গঙ্গা নদীতে সমুদ্রের দিক থেকে উঠে আসছে না। আমরা জানি যে ইলিশ মাছ ডিম পাড়ার সময় সমুদ্র থেকে মিষ্টি জলে চলে আসে নদীর উজানে। আর বিজ্ঞানী একজন ম্যালথাস একজন জনসংখ্যাবিদ ছিলেন, তিনি বলেছিলেন একটা কথা, সেই কথাটি মনে পড়ে যে পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, তা মানুষকে কন্ট্রোল করা দরকার নেই, প্রকৃতি নিজেই কন্ট্রোল করে নেবে। প্রকৃতি নিজেই নিজেকে ঠিক করে নেওয়ার ক্ষমতা রয়েছে। সেটা আমরা বাড়িতে বসে বসে এখন ফিল করছি, যে প্রকৃতিকে আমরা কিভাবে ব্যবহার করেছি, অপব্যবহার করেছি, যার ফলে প্রকৃতি আমাদের উপরে এত বড় শাস্তি দিয়ে রেখেছে। প্রত্যেকেই ঘরের ভিতরে বসে রয়েছি, আর পরিবেশটা ঠিক আগের মতো যে স্বচ্ছ সরল ছিল সেই রকমই পর্যায়ে চলে গেছে। তোমরা জানো যে করোনার সময় যে লকডাউন চলছে, বিশ্বে যে কোটি কোটি যানবাহন শিল্প কারখানা যে বন্ধ রয়েছে, যার প্রভাবে কিন্তু পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তোমরা জানো যে দিল্লিতে প্রায় সময় বেশিরভাগ প্রায় বায়ু দূষণ সবসময় লেগেই থাকে। লকডাউনের জেরে কিন্তু দিল্লি বাতাস মুক্ত হয়ে গেছে। প্রকৃতি নিজেই নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে, তবে আমাদের উচিত যে প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেওয়া। তার জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাগুলোই হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা বর্জ্য ব্যবস্থাপনা। তো 2 মার্কের একটা বর্জ্য ব্যবস্থাপনা কি, এই প্রশ্নটা আসতেই পারে। বর্জ্য ব্যবস্থাপনা মানে কি, যে বর্জ্যগুলিকে ধীরে ধীরে এমন কিছু টেকনিক ব্যবহার করতে হবে, টেকনিকের দ্বারা পরিবেশ থেকে বর্জ্যগুলিকে টেনে নিতে হবে। পরিবেশের বর্জ্যের পরিমাণকে কমিয়ে এনে পরিবেশ স্বাভাবিক অবস্থায় থাকতে দিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা কিভাবে দিবে? বেশ কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করে পরিবেশ থেকে বর্জ্যের পরিমাণকে হ্রাস করা বা কমিয়ে আনার পদ্ধতিকেই বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। আর এই বর্জ্য ব্যবস্থাপনায় করতে গিয়ে কতগুলি প্রক্রিয়া কিন্তু খুবই হেল্পফুল, যেগুলি ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা আমরা করতে পারি না। এইগুলিকে বিশেষ বলা হয়, কেউ 3R বলে থাকে। 3R এর মাধ্যমে করা যায়, 4R এর মাধ্যমে করা যায়,
আবার 5R এর মাধ্যমেও করা যায়। এই 3R 4R 5R গুলো কি আমি এখানে লিখে দিয়েছি একদিক থেকে দেখো। রিডিউস, রিডিউস মানে হচ্ছে হ্রাস করা বা কমিয়ে নিয়ে আসা বা বর্জ্যের পরিমাণ হ্রাস করা। আমরা বর্জ্যের পরিমাণ হ্রাস কিভাবে করতে পারি? প্রথমেই আমরা বাহুল্য, আমরা যেটা বেশি বেশি ব্যবহার করি যে বাহুল্যটাকে হ্রাস করতে হবে। যেমন আমার বাড়িতে একটা মোটর সাইকেল দরকার, 3টে মোটর সাইকেল রয়েছে। হয়তো একটা মোটর সাইকেল হলে হলো, একটা স্ট্যাটাস বজায় রাখার জন্য বাড়িতে কার রেখে দিয়েছে, কার চলছে না, কার পড়ে আছে, হয়তো মোটর সাইকেলটাই চলছে। এইরকম অবস্থায় তো বর্জ্যের পরিমাণকে, বাহুল্যটাকে বা ব্যবহারটাকে কম করে করতে হবে। যেটাকে বলা হয় মিতব্যয়িতা স্বীকার করতে হবে। আমার আছে বলেই আমি 8-10টা নিয়ে নেবো সেটা কিন্তু নয়। আমার প্রয়োজন অনুসারে নিতে হবে আর প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। পরিবেশের দিকটাও খেয়াল করতে হবে। আর বর্জ্যগুলোকে স্কুল, কলেজ, গৃহস্থালিতে যতদূর সম্ভব এই বর্জ্যগুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে। একই বর্জ্যকে বারবার ব্যবহার করা যেতে পারে, কমানো যেতে পারে। দ্বিতীয় নম্বরে দেখো রিইউজ। রিইউজ মানে হচ্ছে পুনর্ব্যবহার। এই পুনর্ব্যবহার মানে কি? আমরা একই পদার্থকে বা একই কোনো বর্জ্যকে বা কোনো বস্তুকে দ্বিতীয়বার ব্যবহার করতে পারি। যেমন ধরো একটা প্লাস্টিকের বস্তুগুলো, ধরো একটা ঠান্ডার বোতল খেয়েছো, বোতলটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিলে, সেটাকে ছুঁড়ে ফেলে না দিয়ে সেটা জল ভর্তি করে আমরা ব্যবহার করতে পারি, যেটা অহরহ করে থাকি। এইরকম ধরনের পদ্ধতিগুলোকে বলছে পুনর্ব্যবহার। 3 নম্বরে দেখো রিসাইকেল, পুনর্নবীকরণ। পুনর্নবীকরণ মানে কি? আবার নতুন করে তৈরি করা। যেমন যে সমস্ত অজৈব পদার্থগুলি বা কঠিন বস্তুগুলো রয়েছে, যেমন কাঁচ, তামা, টিন, লোহা, এই ধরনের ধাতুগুলো বা কিছু অধাতু, এই ধরনের পদার্থগুলোকে নতুন করে আবার তৈরি করা যেতে পারে। বা ভাঙা লোহা, ভাঙা প্লাস্টিক, ভাঙা কাঁচ, এইগুলো থেকে আবার নতুন করে কাঁচ, প্লাস্টিক বা লোহা তৈরি হতে পারে, যেটা সেম কোয়ালিটির হবে এবং ব্যবহার করা যেতে পারে। তো এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু পরিবেশে বর্জ্যই থাকার কথা নয়। এই তিনটাকে একসঙ্গে বলা হয় 3R। এই তিনটাকে একসঙ্গে বলা হয় 3R: রিডিউস, রিইউজ আর রিসাইকেল। এই তিনটাকে বলা হয় 3R। যদি 4R পরীক্ষাতে আসে তখন কিন্তু এই রিফিউজটাকে সঙ্গে দিতে হবে। রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান মানে কি? আমি ব্যবহার করব না। বর্তমানে যে সমস্ত প্লাস্টিকগুলো আমরা ব্যবহার করি সব থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে পলিথিন, যেটাতে আলু বা মাছ, যে বাজার থেকে সবজি কিনে নিয়ে আসি বা মাছ মাংস কিনে নিয়ে আসি, সেই ক্যারি ব্যাগটা, এই প্লাস্টিকটাকে আমরা মানে প্রত্যাখ্যান করতে পারি। আমাদের বাড়ি থেকে কোনো বাসনপত্র নিয়ে যেতে পারি বা ব্যাগ নিয়ে যদি বাজার করতে পারি। আর এই প্লাস্টিকটাই একবারে ওয়ান টাইম ইউজ হয়, একবার করেই ফেলে দিই, যেটা কোনো কাজেই আসে না। আর এই প্লাস্টিক বছরকে বছর মাটির ওপরে পড়ে থেকে চারপাশটাকে নষ্ট করে দেয়, মাটির ভিতরে জল প্রবেশের বাধা দিয়ে থাকে, যার ফলে ভূম জল স্তরে গড়ে উঠবে না, উদ্ভিদে জন্মাবে। একবার ওইখানে যেখানে প্লাস্টিকটা পড়ে যাবে সেখানে কিন্তু উদ্ভিদে জন্মাবে। এই প্লাস্টিক জাত এই বস্তুগুলোকে আমরা প্রত্যাখ্যান করতে পারি বা পলিথিনকে প্রত্যাখ্যান করতে পারি, যে বর্জ্য পদার্থ কমাতে পারে। যদি 5R দেই তাহলে কিন্তু এই রিকভারটা যুক্ত হবে। রিকভার মানে কি? পুনরুদ্ধার। পুনরুদ্ধার কথাটি কি? যে একটা বর্জ্য আর ওকে ব্যবহার করাই যাচ্ছে না, আমি বর্জ্যের পরিমাণ হ্রাস করে দিয়েছি তবুও পারছি না, এমন কিছু বর্জ্য হয়ে গেছে। যেমন ধরো কিছু সংক্রামক বর্জ্যগুলি বা এমন কিছু পশুর মলমূত্র বা এমন কিছু পশুর পচা পদার্থ তৈরি হয়ে গেছে, যেটাকে আর পারাই যাচ্ছে না ব্যবহার করতে।
সেটাকে রিকভার করা যেতে পারে। এইটা কীভাবে রিকভার করা যেতে পারে একটু পরে পরিষ্কার হবে। এই পদার্থগুলোকে পচিয়ে মাটিতে গর্ত করে ভরে দিয়ে পচিয়ে এটাকে মিথেন গ্যাস তৈরি করা যেতে পারে। আর এই মিথেন গ্যাস বায়োগ্যাস, তাকে মার্সও গ্যাসও বলা হয়। জলাভূমিতে তৈরি হয় বলে জন্য মার্স গ্যাস বলা হয়। মার্স মানে জলাভূমি বা মার্সি ল্যান্ড বা ওয়েট ল্যান্ড, সিমিলার মিনিং। তো এইভাবে এই বর্জ্যগুলোকে পচিয়ে সেখান থেকে আমরা মিথেন গ্যাস বা বায়োগ্যাস বা জৈব গ্যাস ব্যবহার করতে পারি। এই পদ্ধতিকে বলছে রিকভার। এরপরে আসি বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে, যে আমরা কি কি প্রকারে বর্জ্যগুলোকে ব্যবস্থাপনা করতে পারি। তোমাদের যদি এই বর্জ্য ব্যবস্থাপনা 3 মার্কের পরীক্ষাতে আসে, জেনারেলি এই চ্যাপ্টার থেকে 3 মার্কের প্রশ্ন আসাই বেশি সম্ভাবনা, 5 মার্কের আসবে না। যদি আসে তাহলে এই কথাটি অবশ্যই লিখবে, খুব কম হলে ওই 3R কথাটি লিখবে, যে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিগুলি ফলপ্রসূ করতে এই 3R পদ্ধতি ব্যবহার খুবই ফলপ্রসূ হয়। এই কথাটি প্রথমেই 1 লাইন লিখবে, 1 বা 2 লাইন, যে বর্জ্য ব্যবস্থাপনা বিভিন্ন পদ্ধতিগুলি ফলপ্রসূ করতে নিম্ন উল্লিখিত রিডিউস 3R পদ্ধতি খুবই হেল্পফুল বা ফলপ্রসূ। তারপরে চালু করবে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি ব্যাখ্যা করতে। 1 নম্বরে আসি বর্জ্য পৃথকীকরণ বা সেপারেশন, যাকে বলা হয় ইংরেজিতে ওয়েস্ট সেপারেশন। দেখবে বাড়িতে যে সমস্ত বর্জ্যগুলো উৎপন্ন হয়, এই বর্জ্যগুলোকে যদি ওদের ক্যাটাগরাইজ করে দিই তাহলে কিন্তু বর্জ্যই না। যদি কাঠটাকে কাঠের দিকে করে দিলাম, কাগজটাকে কাগজের দিকে, আলাদা আলাদা ডাস্টবিন থাকবে। যে সমস্ত সবজির খোসাগুলো হয় সেটাকে একদিকে করা যেতে পারে, করে দিবে। আর যেটা লোহা রয়েছে সেটাকে লোহার দিকে, বা মেটাল পদার্থগুলোকে মেটাল পদার্থের দিকে। তাহলে দেখবে শেষে কোনোটাই বর্জ্য থাকবে না, একটাও বর্জ্য থাকবে না। যেটা হয়তো সবজির খোসা বা পচা পদার্থ থাকবে, সেটাকে আমরা খাবার হিসেবে ব্যবহার করতে পারি, বা কোনো গর্তে ফেলে সেটা পচিয়ে দিতে পারি, দিয়ে আবার জৈব সার তৈরি হয়ে যেতে পারে। এইভাবে ব্যবস্থা করলে কোনো বর্জ্যই পরিবেশে থাকার কথা নাই। তোমরা শুনলে অবাক হবে, সুইডেন নামে একটা দেশ রয়েছে ইউরোপের। এই সুইডেন বাইরের দেশ থেকে বর্জ্যকে আমদানি করে। তার কারণটা হচ্ছে এরা বেশি পরিমাণে বর্জ্যকে সেপারেশন করে বা পৃথকীকরণ করে। আবার এই বর্জ্যের উপর ভিত্তি করে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক প্ল্যান্ট গড়ে উঠেছে, বর্জ্যভিত্তিক ইলেকট্রিক প্ল্যান্ট। আমরা হয়তো শুনে থাকবে যে বর্জ্য পদার্থ দ্বারা কিন্তু এখন বর্তমানে ইলেকট্রিক তৈরি করে ওরা শুরু হয়েছে, যে উন্নত দেশগুলিতে করছে। যার ফলে এই গচ্ছিত সম্পদগুলো বাড়ছে, যেমন কয়লা, খনিজ তেল, এগুলো বেঁচে যাচ্ছে। আবার বর্জ্যগুলো পরিবেশ থেকে নির্মূল হয়ে যাচ্ছে। তোমরা হয়তো বিভিন্ন সিনেমাতে দেখে থাকবে যে একই সিনেমার যখন বিদেশের সিনগুলো দেখা যাচ্ছে সবই চকচকে, বাতাসগুলো পরিষ্কার, আর ভারতে যখন দেখাচ্ছে ধোঁয়া হয়ে আছে, মনে হচ্ছে ছবির কোয়ালিটি ভালো। এটা ক্যামেরার ব্যাপার নেই, এটা হচ্ছে বাতাসের স্বচ্ছতার ব্যাপার। একটা কথা শুনেছো, হয়তো শুনে থাকবে ফেসবুকে, যে এই লকডাউনের মাঝেই বিহার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বা হিমালয় পর্বত দেখা যাচ্ছে। তার কারণটা কি? বাতাসগুলো স্বচ্ছ হয়ে গেছে। তো বিদেশের বাতাসটা কিন্তু অনেকটাই স্বচ্ছ। 2 নম্বরে আসি ভরাটকরণ, যাকে ইংরেজিতে বলা হয় ল্যান্ডফিল। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো 2 মার্কের প্রশ্ন আসবেই পরীক্ষাতে, খুবই গুরুত্বপূর্ণ। ল্যান্ডফিল বা ভরাটকরণ মানে বুঝতেই পারছো, গর্ত করে বর্জ্য পদার্থগুলোকে মাটি চাপা দেওয়ার পদ্ধতিকে বলা হয় ভরাটকরণ। এই ভরাটকরণ পদ্ধতি বিশেষ করে শহরাঞ্চলের দিকে বেশি হয়। শহরাঞ্চল থেকে একটু দূরের দিকে এই বর্জ্যগুলিকে মাটি গর্ত করে ভরে দিয়ে তার উপরে মাটি চাপা দেওয়ার পদ্ধতি কি বলছে? ভরাটকরণ বা ল্যান্ডফিল। কিন্তু ল্যান্ডফিলে যদি একটু স্বাস্থ্যের দিক দিয়ে খেয়াল রাখা হয় তাহলে সেটাকে বলবে স্যানিটারি ল্যান্ডফিল। স্যানিটারি ল্যান্ডফিল। স্যানিটারি ল্যান্ডফিল কি?
ধরো এরকম করে একটা মাটির গর্ত করেছে, নিচের দিকে পেবেল বিছিয়ে দিয়েছে। পেবেল মানে হচ্ছে বিভিন্ন ধরনের পাথর, বড় বড় পাথর খণ্ড। তার নিচে রয়েছে পাইপের ব্যবস্থা রয়েছে, এখানে ভিতরে পাইপের ব্যবস্থা রয়েছে। আর এর উপরে এখানে বর্জ্য ভরে দিয়েছে, এগুলো বর্জ্য ভরে দিয়েছে। আর মাটির উপরে এগুলো মাটি চাপা দিয়ে দিয়েছে। এইভাবে যদি করা হয় তাহলে কি হয়, বৃষ্টির জল ঢুকবে, এই বর্জ্যগুলোকে পচিয়ে দিলে এখান থেকে যে মিথেন গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাসটাকে পরবর্তীতে ব্যবহার করতে পারবে। আবার এই যে বর্জ্য যে ধোয়া জলগুলো ভেতরের দিকে ধীরে ধীরে ঢুকবে, এটা আবার বিভিন্ন ধরনের এই পাইপের মাধ্যমে বাইরের দিকে বের করে নিয়েছে প্ল্যান্টে পরিশুদ্ধ করবে বা পিউরিফাই করবে, যাতে এই বর্জ্য ধোয়া জল খুবই নোংরা জল হয়। এই বর্জ্য ধোয়া জলটাকে বলা হয় লিচেট। বর্জ্য ধোয়া জলটাকে বলা হয় লিচেট, যেটা অতি ক্ষতিকারক, দূষিত। অ্যাকচুয়ালি বললে, এই কথাটা বললেই খুব পরিষ্কার হবে, এটা হচ্ছে মানে জীবাণুর জুস বললেই হয়। কথাটা বুঝলে কিনা বুঝতে মানে আবার বলছি, জীবাণুর জুস বললেই হয়, বা শরবত, জীবাণু দ্বারা শরবত, জীবাণুর তৈরি শরবত। এই বর্জ্য ধোয়া জলকে বলছে লিচেট। এই ধরনের পদার্থগুলোকে বাইরের দিকে বের করে নিয়েছে পিউরিফাই যদি করা হয়। এইরকম সিস্টেমটাকে বলছে স্যানিটারি ল্যান্ডফিল। কেবলমাত্র যদি গর্ত করে মাটিকে ভর্তি করে দেওয়া হয় বর্জ্যগুলিকে মাটির উপরে, তাহলে সেটাকে বলবে ল্যান্ডফিল। ল্যান্ডফিল জেনারেলি মাটির গর্ত করা হয়, গর্ত করে তার মাটির উপরের দিকে 20 সেন্টিমিটার মাটি দেওয়া হয়। 20 সেন্টিমিটার, বেশি মাটি দেওয়া হয় না, 20 সেন্টিমিটার মাটি দেওয়া হয়। এই পদ্ধতিটা কলকাতাতে শুরু হয়েছে। বর্জ্য ব্যবস্থা নিচে কাঁচরাপাড়ায় প্রচুর পরিমাণে বর্জ্য হয়ে গিয়েছিল, যার উপরে মাটির আস্তরণ দিয়ে দিয়েছে। মনে হবে যেন এটা মানে টুরিস্ট স্পট করে দিয়েছে, বর্জ্য ঢেকে দিয়ে বোঝা যাবে না, মনে হবে যে পাহাড়, কিন্তু আসলে সেটা বর্জ্যের পাহাড়। এখনো খোলেনি, ধীরে ধীরে পাহাড়টা ধীরে ধীরে এখনো বসছে। যাই হোক, এটা একটা ভালো উদ্যোগ কলকাতার বর্তমানে, যে বর্জ্যগুলো বাইরে খোলা থাকলে মিথেন গ্যাসগুলো বাতাসে চলে যাবে। আমরা জানি যে মিথেন একটি গ্রিন হাউস গ্যাস, যা পৃথিবীর তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। তো স্বাস্থ্যের দিকে যদি খেয়াল রাখা হয় বা স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে যদি করা হয়, ল্যান্ডফিল করা হয়, সেটাকে বলবে স্যানিটারি ল্যান্ডফিল। তারপরে আসি কম্পোস্টিং। এই কম্পোস্ট কথাটির অর্থ হলো মিশ্র সার। কম্পোস্ট কথাটির অর্থ হলো মিশ্র সার। এই কম্পোস্টিং জিনিসটা কি? যে সমস্ত বর্জ্যগুলো গৃহস্থালিতে উৎপন্ন হয়, এই সমস্ত বর্জ্যগুলিকে কোনো একটা চৌবাচ্চায় ভর্তি করে দিয়ে সেখানে জীবাণু প্রয়োগ করে যদি পচানো হয়, তাহলে সেই পদ্ধতিটাকে বলছে কম্পোস্টিং। আবার বলছি, গৃহস্থালিতে যে সমস্ত বর্জ্যগুলো উৎপন্ন হয়, মানে অ্যাকচুয়ালি জৈব ভঙ্গুর বর্জ্য, পচা পদার্থ, মানে পচতে পারবে, বা জীব বিশ্লেষ্য পদার্থ যেটাকে বলা হয়, যেমন বিভিন্ন ধরনের সবজির খোসা, বিভিন্ন ধরনের মলমূত্র হতে পারে, বা বিভিন্ন মানে কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহ বা দেহাংশ হতে পারে। এইগুলি জীবাণু প্রয়োগ করে পচানোর নামই হচ্ছে কম্পোস্টিং। আর এইগুলোকে যখন পচে যে সারটা তৈরি হয়, এই সারটাকেই বলা হয় কম্পোস্ট সার। কম্পোস্ট সার বলা হয় কম্পোস্ট সার। পরীক্ষাতে কম্পোস্টিংও আসতে পারে আর কম্পোস্ট সারও আসতে পারে। এই কম্পোস্টিং আবার কিন্তু দুই প্রকারের।
এটি হচ্ছে অবাধ কম্পোস্টিং। অবাধ কম্পোস্টিং এই অবাধ কম্পোস্টিং কি? এই অবাধ কম্পোস্টিং হলো গর্ত করে, মাটি খুঁড়ে গর্ত করে বা কোনো চৌবাচ্চায় বর্জ্যগুলোকে ভরে দিয়ে প্রায় 2 থেকে 3 সপ্তাহ চাপা দেওয়া থাকে বায়ুর অনুপস্থিতিতে। এইভাবে যখন বর্জ্যগুলোকে পচানো হয়, সেই বর্জ্যগুলোকে বলবে অবাধ কম্পোস্টিং, বা একে বলা হয় ব্যাঙ্গালোর পদ্ধতিও বলা হয়। ব্যাঙ্গালোর পদ্ধতি বা অবাধ কম্পোস্টিং। এবার ব্যাঙ্গালোর পদ্ধতিগুলো পরীক্ষাতে আসবে না, অবাধ কম্পোস্টিং কথাটি আসে। তারপরে রয়েছে সবাধ কম্পোস্টিং। এই সবাধ কম্পোস্টিং, সবাধ কম্পোস্টিং কি? যে যে বর্জ্যগুলো উৎপন্ন হয় সেই বর্জ্যগুলোকে মেশিনের দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হয় প্রথমে, আর চূর্ণ বিচূর্ণ করে ওতে মল মূত্র ইত্যাদি মিশিয়ে দেওয়া হয়। মিশিয়ে দিয়ে বায়ুর উপস্থিতিতে বাইরেই পচানো হয়। এই পদ্ধতিটাকে বলছে সবাধ কম্পোস্টিং। অবাধ শোষণ, সবাধ শোষণ কথাগুলো পড়েছো তোমরা বায়োলজিতে। সেই অবাধ মানে বায়ুর অনুপস্থিতিতে, আর সবাধ মানে বায়ুর উপস্থিতিতে। এখানে আরেকটা কথা রয়েছে ভার্মি কম্পোস্টিং। ভার্মি কম্পোস্টিং নামে একটা কথা। এই ভার্মি কম্পোস্টিং কথাটি আসতে পারে পরীক্ষাতে। তোমরা বাড়ির আশেপাশে দেখবে সরকার থেকে কেউ সাহায্য, মানে অনেকেই সরকার থেকে সাহায্য করেছিল যে চৌবাচ্চা তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের পচা পদার্থ যেমন কচুরিপানাগুলোকে নিয়ে দিয়ে পচিয়ে সেখানে লাল কেঁচোর দ্বারা লাল কেঁচো ছেড়ে দেওয়া হয়। আর এই লাল কেঁচোর দ্বারা বর্জ্যগুলোকে পচিয়ে দেয়। পচিয়ে দিয়ে যে সারটা তৈরি করে সেই সারটাকে বলা হয় কেঁচো সার। কেঁচো সার লাল কেঁচো প্রয়োগ করে বিভিন্ন ধরনের বর্জ্যগুলোকে লাল কেঁচো দ্বারা মানে যখন পচানো হয়, এই লাল কেঁচোর দ্বারা বিভিন্ন ধরনের বর্জ্যগুলোকে পচানোর পদ্ধতিকেই বলছে ভার্মি কম্পোস্টিং। লাল কেঁচোর দ্বারা বিভিন্ন প্রকার বর্জ্যগুলোকে যখন জীব বিশ্লেষ্য পদার্থগুলোকে যখন লাল কেঁচোর দ্বারা পচানো হয়, এই পদ্ধতিটাকে যে ভার্মি কম্পোস্টিং। আর এই ভার্মি কম্পোস্টিং এর ফলে যে সারটা উৎপন্ন হয় আসলে সেই সারটি হচ্ছে কেঁচো সার। আমরা জানি মাটিতে কেঁচোর পরিমাণ বেশি থাকলে ভূমির উর্বরতা বাড়ে। ওই জন্য কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু, সেটা আমরা ছোটতেই পড়েছি। তারপরে আসি নিকাশি। নিকাশি কথাটা আগেই বলেছি তোমাদের, জল নিকাশির সমস্যার ওইখানে। যে নিকাশি মানে হচ্ছে যে জলগুলোকে, বর্জ্য পদার্থের ধোঁয়া বা বর্জ্য জলগুলোকে একটি স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া বা জলটাকে খালাস করে দেওয়া। শহরাঞ্চলে কিন্তু এই পদ্ধতি বেশি পরিমাণে প্রয়োগ করা হয়ে থাকে। যে বর্জ্য ধোয়া জলগুলিকে এক স্থান থেকে অন্য স্থানে ড্রেনের মাধ্যমে, পাইপের মাধ্যমে বা নিকাশির মাধ্যমে নিয়ে যাওয়ার পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ড্রেনেজ বলা হয়, নিকাশি বা নিষ্কাশন। এই পদ্ধতি আমাদের মতো শহরগুলিতে সরাসরি শহরের ড্রেন বা নালা যুক্ত রয়েছে নদীর সাথে বা কোনো জলাশয়ের সাথে, কিন্তু উন্নত দেশে ওয়াটার পিউরিফায়ার মেশিন রয়েছে। আগে প্রথমে ওই জলটা যাবে সম্পূর্ণভাবে ওয়াটার পিউরিফায়ার মেশিনে, আর সেখানে গিয়েই ওই ওয়াটার পিউরিফায়ার প্ল্যান্ট থেকে জলটা আবার বিশুদ্ধ হয়ে কোনো নদীতে বা পুকুরে ফেলবে। এই জন্যে উন্নত দেশগুলিতে মানে মজে যাওয়া নদীর পরিমাণ কিন্তু খুবই কম বা নেই বললেই চলে। আমাদের ভারতের যে কোনো শহরের পার্শ্ববর্তী স্থানে যে নদীটি আমরা দেখতে পাই, প্রত্যেকটাই শহরে একই অবস্থা, যে নদীর জল কালো হয়ে গেছে, সেখানে কোনো সামুদ্রিক উদ্ভিদ জলজ প্রাণীগুলো ভালোভাবে বেঁচে থাকতে পারছে না, দুর্গন্ধ। তারপরে যে স্ক্র্যাবার,
স্ক্র্যাবার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসার ক্ষেত্রে। স্ক্র্যাবার হচ্ছে যে গ্যাসীয় বর্জ্যগুলোকে পরিশোধন করার বিশেষ পদ্ধতি। যে বড় বড় শিল্প কারখানাগুলি রয়েছে তাতে যে চেম্বার রয়েছে, চিমনি রয়েছে, এই চিমনি থেকে যে ধোঁয়াগুলো বের হয়, যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই ধরনের গ্যাসগুলি বাতাসে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে দূষণ ঘটায়। এই ধরনের পদার্থগুলোকে বিশেষ পদ্ধতি ব্যবহার করে বায়ুটাকে, বিশুদ্ধ বায়ুকে বাতাসে ছেড়ে দেওয়া হয়। কেবলমাত্র গ্যাস নয়, অতি সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো, বস্তু কণাগুলো এই মেশিনে ট্র্যাপ হয়ে যায়। এটাকে বলা হয়, একটা দুটো পদ্ধতি রয়েছে। একটা রয়েছে আর্দ্র স্ক্র্যাবার, আর্দ্র স্ক্র্যাবার, আর একটা রয়েছে শুষ্ক স্ক্র্যাবার। আর্দ্র মানে কি, কিভাবে? এই পদ্ধতিতে জলের সঙ্গে কলিচুন মিশানো হয়। কলিচুন মিশিয়েই এই দুটো পদ্ধতির মাধ্যমে, পরে বলছি যে এই দুটো আলাদা আলাদা জিনিস কিভাবে করে। যে ক্ষেত্রে জলের সঙ্গে কলিচুন বা পোড়া চুনটাকে মিশানো হয়, এই প্রভাবে 99% বস্তু কণাগুলো বা ধোঁয়া থেকে বস্তু কণাগুলোকে পরিশুদ্ধ করা যায়। তারপরে 80% থেকে 90% সালফার ডাইঅক্সাইড ট্র্যাপ হয়ে যায় এই স্ক্র্যাবারে। তো বুঝতেই পারছে বাতাস কতটা বিশুদ্ধ হতে পারে। আর্দ্র স্ক্র্যাবারে কি হয়, ভেজা পদার্থে বা জলের মধ্য দিয়ে বায়ুটাকে চালনা করা হয়, যার ফলে জলে ট্র্যাপ হয়ে যায়। আর শুষ্ক স্ক্র্যাবারে কি করে হয়, কলিচুনটাকে সরাসরি চুল্লির ভিতরে ঢোকানো হয়। এই চুনটাকে সরাসরি চুল্লির ভিতরে ঢোকালে কি হবে, যে সালফার ডাইঅক্সাইডটা রয়েছে, এই সালফার ডাইঅক্সাইডটা ক্যালসিয়াম সালফেটে পরিণত হবে। এই ক্যালসিয়াম সালফেটে পরিণত, এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, কঠিন ক্যালসিয়াম সালফেটে পরিণত হয়ে যায়, যার কারণে বাতাসটা কিন্তু শুষ্ক থাকে। এটাই বেসিক ডিফারেন্স বিটুইন এই আর্দ্র স্ক্র্যাবার অ্যান্ড শুষ্ক স্ক্র্যাবার। যে আর্দ্র স্ক্র্যাবারে জলের মধ্য দিয়ে বায়ুটাকে চালনা করা হয়, যে জলের মধ্যে আটকে পড়ে যায়। আর শুষ্ক স্ক্র্যাবারে পলিচুনকে সরাসরি চুল্লির ভিতরে ভরা হয়, যার কারণে এই সালফার ডাইঅক্সাইডগুলো ক্যালসিয়াম সালফেটে, কঠিন ক্যালসিয়াম সালফেটে পরিণত হয়। এবার আসি ইনসিনারেশন। যে সমস্ত উচ্ছিষ্ট বর্জ্যগুলো রয়েছে, যেমন ধরেন প্লাস্টিক হোক বা কাগজ হোক বা যাই হোক না কেন, এই ধরনের, যেটাকে দৃশ্য দূষণ ঘটায়, এই ধরনের বর্জ্যগুলোকে নিয়ন্ত্রিতভাবে পোড়ানো হয়। এই নিয়ন্ত্রিতভাবে দহন করার একে বাংলাতে বলা হয় পুড়ন বা পোড়ানো। এই পদ্ধতিটাকে বলছে ইনসিনারেশন। পরীক্ষাতে হয়তো 1 মার্কের আসতেই পারে। ইনসিনারেশন একটা পদ্ধতি, কিসের পদ্ধতি? এটা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি। এটা বিভিন্ন বর্জ্যগুলোকে নিয়ন্ত্রিতভাবে পোড়ানো হয়ে থাকে। এক্ষেত্রে যে তাপ উৎপন্ন হয়, এই তাপ থেকে কিন্তু ইলেকট্রিক তৈরি করা যেতে পারে, তৈরি করা হয়ে থাকে। তারপরে পাইরোলিসিস নামে একটা কথা রয়েছে। পাইরোলিসিসটা কি? এটা অক্সিজেন বিহীন দহন করবে। যেন প্লাস্টিকগুলো রয়েছে, এই প্লাস্টিক যদি বাইরে পড়ে তাহলে প্রচুর পরিমাণে বাতাসে দূষিত গ্যাস যাবে। তো এইগুলিকে বিশেষ করে অক্সিজেন বিহীন আবদ্ধ পাত্রে রেখে গলিয়ে নেওয়া হয়। অ্যাকচুয়ালি পোড়ানো হয়, এটাকে গলিয়ে দেওয়া হয়। গলিয়ে দিয়ে যে তেলটা উৎপন্ন হয়, এই তেলটা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যেটা আবার কম বায়ু দূষণ করে, আবার বেশি তাপ দেয়। কিছুদিন আগে বাংলাদেশের একটা টেকনিক ইউজ করেছিল, যে পড়ে থাকা প্লাস্টিকগুলোকে গলিয়ে নিয়ে এক ধরনের ডিজেল তৈরি করেছে তারা, বাংলাদেশের একজন গ্রামের যুবক। এটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল। এই পদ্ধতি পাইরোলিসিসের মাধ্যমে এই জ্বালানি তেলগুলো ব্যবহার করা যেতে পারে। আরো যে কিছু কিছু পদার্থ প্রশ্ন রয়েছে তোমাদের, যেমন ফ্লাই অ্যাশ। এই ফ্লাই অ্যাশ কি? ফ্লাই অ্যাশ হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে যে ছাইটা উৎপন্ন হয়, সাদা রঙের যে ছাইটা, ধূসর রঙের, এই ছাইটাকে বলা হয়
ফ্লাই অ্যাশগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে কৃষি জমিতে পড়ে ফসলগুলো নষ্ট হয়, স্বাভাবিক উদ্ভিদের সালোক সংশ্লেষের ক্ষমতা কমে যায় বা উদ্ভিদের সালোক সংশ্লেষ ক্ষমতা কমে গিয়ে মানে বংশবৃদ্ধি কমে যায়। এই ফ্লাই অ্যাশগুলো বর্তমানে ইট তৈরি করতে ব্যবহার করা হয়, সিমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়, বা কোনো যে নিচু ভূমি ভরাট করতে ব্যবহার করা হয়, যেমন রাস্তা, ন্যাশনাল রাস্তা আমাদের 34 নম্বর জাতীয় সড়ক কিছুদিন আগে কাজ চলছিল, এই ফ্লাই অ্যাশ দ্বারা কিন্তু অনেকাংশে ভর্তি করা হয়েছে। তারপরে আরো কিছু প্রশ্ন রয়েছে। ব্যাগ আছে আবার অনেক সময় ব্যাগাসিও বলা হয়। আখের যে ছিবড়াগুলো হয়, এই আখ থেকে চিনি উৎপন্ন করা হয়, তৈরি করা হয়। এই আখগুলো চিনি কলে সরাসরি রসটাকে সংগ্রহ করা, রসটা থেকে চিনি ব্যবহার করা হয়, তৈরি করা হয়। তারপরে যে ছিবড়াটা পড়ে থাকে, ছিবড়াটাকে বলা হয় ব্যাগাসি। সেটাও এক প্রকারের বর্জ্য, কিন্তু এটাকে কাগজ শিল্পে ব্যবহার করা যেতে পারে এবং করাও হয়। তারপরে রয়েছে ম্যানিওর পিট, একটা প্রশ্ন। ম্যানিওর পিট আমরা গ্রামাঞ্চলে দেখে থাকি, অনেক ওই যে বাড়ির পেছনে গর্ত করে বিভিন্ন ধরনের গবাদি পশুর মলমূত্র বা বাড়ির কিছু পদার্থগুলো, জৈব পদার্থগুলো কোনো একটা গর্তে ফেলে পচানো হয়। দীর্ঘদিন পরে পচিয়ে দীর্ঘদিন পরে সেটাকে জৈব সারে পরিণত করা হয়। সেই পদ্ধতিটা কি বলছে? ম্যানিওর পিট। আবার বলছে গ্রামাঞ্চলে বাড়ির পেছন দিকে যে গর্ত করে যে বিভিন্ন গৃহপালিত পশুর মলমূত্র বা বাড়ির বিভিন্ন ধরনের জৈব বিশ্লেষ্য পদার্থগুলি কোনো গর্তে ফেলে যে পচানো দিয়ে জৈব সার তৈরি করা হয়, সেটা কি বলছে? ম্যানিওর পিট। এটাও পরীক্ষাতে 2 মার্কের আসতে পারে। আর একটা কথা রয়েছে র্যাগ পিকার। র্যাগ পিকার কারা? যারা এই বর্জ্য পদার্থ থেকে জীবন মানে নির্বাহ করে বা জীবিকা নির্বাহ করে থাকে। ভারতবর্ষের প্রায় কয়েক লক্ষ মানুষ এই বর্জ্য পদার্থ থেকে বিভিন্ন ধরনের বর্জ্যগুলোকে পৃথক করে 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 তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে থাকে। মানে অ্যাকচুয়ালি বর্জ্যের উপর নির্ভর করে যাদের জীবিকা, যারা বর্জ্যগুলিকে মানে পুনরুদ্ধার করতে পারে। বা ভারতবর্ষের প্রায় 20% বর্জ্য এরাই কমিয়ে দেয়। বাড়ির আশেপাশে যে বর্জ্যগুলো রয়েছে অনেক সময় এরা কুড়াতে আসে, যাই হোক পেটের জ্বালায় আসে, কিন্তু কাজটা ছোট হলেও পরিবেশকে বাঁচাতেও কিন্তু অনেকাংশেই 20% ওরাই মানে অংশগ্রহণ করে। অথচ ওরাকে আমরা তুচ্ছ চোখে দেখি, যেটা কখনোই কাম্য নয়। যাই হোক, আর একটা ক্লাস হবে এই চ্যাপ্টারের উপরে, তারপরে এই শেষ হয়ে যাবে চ্যাপ্টার। আশা করি সব ভালোই আছো, আবার ভালো থাকো। আজকের মতো এ পর্যন্তই।